ওয়েলকাম সবাইকে। সো আজকে আমাদের টপিক হচ্ছে ইনস্ট্রাকশন সেটস এবং অ্যাড্রেসিং মোড। তো আমরা জানি যে সকল প্রোগ্রামই হচ্ছে বা সফটওয়্যারই হচ্ছে অনেকগুলো ইনস্ট্রাকশনের সমষ্টি। তো আমরা এর আগের টপিকগুলোতে দেখিয়েছি যে ইনস্ট্রাকশন কিভাবে রিপ্রেজেন্ট করা হয় মেমোরিতে। হ্যাঁ, তো কিভাবে রিপ্রেজেন্ট করা হয় তো আমরা এই টপিকগুলো আলোচনা আসবো এবং একই সাথে হচ্ছে কিভাবে একটা ইনস্ট্রাকশনে কি কি ভাগ থাকে, ডান পাশে যে অপারেন্টগুলো লেখা হয় সেগুলো আসলে কোনটা কি বোঝায় এবং কত টাইপের হয়। হ্যাঁ, যেমন মেমোরি অ্যাড্রেস ব্যবহার করতে পারি আমরা, রেজিস্টার ব্যবহার করতে পারি আমরা, এগুলো আস্তে আস্তে দেখবো আর কি। তো আগে আমরা আবারও যে বিভিন্ন স্লাইডের বিভিন্ন জিনিস হচ্ছে বিভিন্ন ইন্টারনেট এবং বই থেকে কালেক্ট করা হয়েছে। আমরা পার্টিকুলারলি আজকে যে টপিকটা দেখাতে চাচ্ছি এটা হচ্ছে স্টলিংসের বইয়ের, উইলিয়াম স্টলিংসের বইয়ের চ্যাপ্টার 12 থেকে। এটা ভার্সন টু ভার্সন ভ্যারি করতে পারে কিন্তু নামটা ঠিক আছে, ইনস্ট্রাকশন সেট। সো ইনস্ট্রাকশন সেট চ্যাপ্টারটা বইয়ে খুঁজে নিয়ে সেখান থেকে দেখতে হবে। স্টলিংসের আমার বইয়ের চ্যাপ্টার সম্ভবত 12। আচ্ছা, তো বই অবশ্যই ফলো করতে হবে। বই যদি নাও ফলো করি, আমরা পার্টিকুলার আজকে যে টপিকটা দেখাচ্ছি এটা ইন্টারনেটে অ্যাভেলেবল। সো বই যদি একটু কঠিন মনে হয় যে বইটা একটু ভিন্নভাবে লেখা, তাহলে আমরা যদি ইন্টারনেটের টপিকের সাথে মিলিয়েও এইগুলো দেখে নেই তাহলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, ইন্টারনেট থেকেও দেখা যাবে। আমাদের সেম টপিকই ওখানেও আছে, নেটেও প্রচুর রিসোর্স আছে এই টপিকটার উপরে। সো আমরা সেখান থেকেও দেখে বুঝতে পারলে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা প্রথমে আসি একটা সিম্পল ইনস্ট্রাকশন কিরকম হয়। তো একটা সিম্পল 16 বিটের ইনস্ট্রাকশন যদি আমরা সেভ করতে চাই, তাহলে সেখানে যদি দুইটা অপারেন্ট ভ্যালু রাখা হয়, যেমন আমরা একটা উদাহরণ যদি দেখি, একটা সিম্পল কোড লিখলাম আমরা সে, আচ্ছা আমার লিখতে একটু সমস্যা হচ্ছে, একটা মিনিট। হ্যাঁ, তো আমরা ধরি যে আমি একটা সিম্পল কোড লিখতে চাচ্ছি অ্যাসেম্বলি প্রোগ্রামিং এর, লিখলাম অ্যাড, তারপর লিখলাম হচ্ছে সে এক্স কমা বিএক্স। এটা হচ্ছে একটা সিম্পল লাইন। তো এই 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 যে আমি ইনস্ট্রাকশনটা লিখলাম এটা তো আসলে মেমোরিতে কি বাইনারিতে সেভ করা আছে, তাই তো। তো ওই প্রথম যে অ্যাড এটা হচ্ছে অপকোড, তারপরে হচ্ছে 6 বিটে রাখছি একটা প্রথম অপারেন্ড এক্স এবং তারপর 6 বিটের যে অ্যাড্রেসটা রাখছি সেখানে রাখছি দ্বিতীয়টা বিএক্স। হ্যাঁ, তো এইভাবে আমরা রাখতে পারি। এখন এই যে অপারেন্ড এখানে মাত্র দুইটা, এখানে দুইটা ইউজ করা হয়েছে, এখানে তিনটা অপারেন্ড হতে পারে, শূন্য অপারেন্ড সম্ভব, এটা ইনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করবে। কিংবা আমি যে আর্কিটেকচারটা ব্যবহার করতেছি, যে মাইক্রোপ্রসেসর ইউজ করতেছি তার উপর ডিপেন্ড করবে যে আসলে এখানে কয়টা ইনস্ট্রাকশন সম্ভব, কয়টা সম্ভব না, কয়টা অপারেন্ড সম্ভব, কয়টা সম্ভব না। অপকোডের সংখ্যা আমরা এখানে এই পার্টিকুলার যে উদাহরণটা দেখতেছি তাতে হচ্ছে 4 বিট। কথা হচ্ছে 4 বিটই কেন, কারণ যে কয়টা টোটাল অপকোড ব্যবহার করা হয়েছে, যেটা কল্পনা করে নেওয়া হয়েছে সেটা 4 বিটই ধরে গেছে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 এর মধ্যেই আমার টোটাল অপকোড সংখ্যা ধরে গেছে। যদি আমার টোটাল অপকোড সংখ্যা দেখা যায় 100-র উপরে হয়, তাহলে তার জন্য আমার যে কয়টা বিট, মিনিমাম যে কয়টা বিট রিপ্রেজেন্ট করার জন্য প্রয়োজন বাইনারি বিট, সেই কয়টা সংখ্যক প্লেসই হচ্ছে আমার তখন অপকোডের জন্য নিতে হবে। সেক্ষেত্রে আমার অপারেন্ডের সাইজ ছোট হয়ে যাবে এবং তাতে দেখা যাবে যে আমার অপারেন্ড সাইজ মেমোরি যত লোকেশনে রাখা সম্ভব সেখানেও আমার হচ্ছে কিছুটা হ্যাম্পার হচ্ছে। তো এই জিনিসগুলো কনসিডারেশন করেই হচ্ছে আমাদেরকে ঠিক করতে হয় যে কত বিটের অপারেন্ড হবে, কত বিটের অপকোড হবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। যদি আমরা নিজের একটা সিস্টেম বানাই তাহলে কিভাবে আমরা কোন কোন আহ, কোন কোন টপিকগুলো কনসিডার করে আসলে এই সিস্টেমটা বানাবো সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা আর একটু বিস্তারিত দেখবো। তো এই যে অ্যাড্রেসিং মোড ইউজ করা হচ্ছে, অর্থাৎ এই যে অপারেন্ড লিখলাম, আমরা আগে যে উদাহরণটা দেখালাম সেখানে সরাসরি আমরা এক্স বি এক্স লিখে দিছি, অথচ আমরা এইভাবেও লিখতে পারতাম। সে আমরা লিখতে পারতাম হচ্ছে অ্যাড, ঠিক আছে, তারপরে লিখতে পারতাম হচ্ছে এক্স কমা লিখলাম হচ্ছে 5, সরাসরি আমি 5 ভ্যালু লিখে দিলাম। তাহলে আমি এক জায়গায় সরাসরি ভ্যালু ব্যবহার করতেছি, এক জায়গায় রেজিস্টার ব্যবহার করতেছি। আবার এমনও আমরা উদাহরণ দেখতে পাবো ইন ফিউচারে, কোড যখন আমরা যদি দেখি, আমরা সেই কোডে আমরা অ্যাসেম্বলির কোডে দেখতে পাবো যেখানে সরাসরি মেমোরি লোকেশন ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তো এই যে মেমোরি লোকেশন, তারপর রেজিস্টার, এগুলো ব্যবহার করা হচ্ছে। আবার কোথাও কোথাও ইনডাইরেক্ট ভ্যালু ব্যবহার করা হবে, আমরা উদাহরণ দেখবো আর কি। এর উপর ভিত্তি করে এই যে যে সিস্টেমগুলো ভাগ করা হয়েছে ইনস্ট্রাকশনের, এগুলোকে আমরা বলতে হচ্ছে অ্যাড্রেসিং মোড। তো অনেকগুলো অ্যাড্রেসিং মোড আছে, এখানে জেনারেল ভাবে কিছু দেখানো হয়েছে। হ্যাঁ, আমরা যদি আরো স্পেসিফিক মাইক্রোপ্রসেসর নিয়ে কথা বলতাম তাহলে দেখা যেত আর এর থেকে যে আমরা যে কটা দেখতে পাচ্ছি তার থেকে একটু সামান্য ডিফারেন্ট হতো। কিন্তু ওভারঅল জেনারেলি আমরা যে ভাগগুলো করতে পারি সেগুলো হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, ডাইরেক্ট ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, রেজিস্টার অ্যাড্রেসিং মোড, রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, ডিসপ্লেসমেন্ট অ্যাড্রেসিং মোড এবং হচ্ছে স্ট্যাক অ্যাড্রেসিং মোড।
এগুলো জেনারেলি এই কটা ভাগে ভাগ করা যায়। তবে ইন ডিটেইলে যদি আমরা একটা স্পেসিফিক মাইক্রোপ্রসেসর নিয়ে কথা বলি তাহলে হয়তো কয়েকটা বেশি বেড়ে যাবে বা কমে যাবে। হ্যাঁ, তো এই নামগুলো হয়তো একটু চেঞ্জ আসবে। তো আমরা এগুলো একটা একটা করে দেখতে দেখতে চাই। প্রথমে আছে হচ্ছে আচ্ছা, ইসে যাওয়ার আগে আমাদের অ্যাড্রেসিং মোডের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি যাওয়ার আগে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে একই আর্কিটেকচারে মাল্টিপল অ্যাড্রেসিং মোড ব্যবহার হয়ে থাকে। শুধু যে একই আর্কিটেকচার যে একই রকম ভাবেই সকল পার্টসের ভিতর সকল জায়গাতেই একই রকমই যে একই অ্যাড্রেসিং মোড ব্যবহার করা হবে ব্যাপারটা এরকম না। মাল্টিপল অ্যাড্রেসিং মোডও ব্যবহার করা হতে পারে। হয়তো অ্যারে অ্যাক্সেসের জন্য একরকম ইউজ করা হচ্ছে, আইও পোর্টস অ্যাক্সেসের জন্য হয়তো অন্য একটা অ্যাড্রেসিং মোড ব্যবহার করা হচ্ছে। ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। আরেকটা হচ্ছে এফেক্টিভ অ্যাড্রেস। এফেক্টিভ অ্যাড্রেস হচ্ছে যে অপারেন্ট ভ্যালু আমরা দেখতে পাই নট নেসেসারিলি যে ওই অপারেন্ট ভ্যালু থেকেই আমার অ্যাকচুয়াল ভ্যালুটা আসবে। সে আমি এক্স রেজিস্টারের সাথে 5 যোগ করব, এই 5টা একটা মেমোরি লোকেশন রাখা আছে। তো দেখা যাচ্ছে মেমোরি লোকেশন হচ্ছে 05 সে 100H ধরে নিলাম, 100H। তার মানে 100H কিন্তু যোগ হচ্ছে না, 100H এ আমার যে 5 ভ্যালুটা রাখা আছে সেটা যোগ হবে। তাহলে এই যে 100H যেটা, এটা হচ্ছে আমার এফেক্টিভ অ্যাড্রেস। ঠিক আছে, অনেক সময় দেখা যাবে এই 100H এ গেলে অন্য একটা অ্যাড্রেস দেওয়া আছে যেখানে গেলে আমি অ্যাকচুয়ালি আমার ভ্যালুটা খুঁজে পাবো। তাহলে আমার ওই যে যেখানে গেলে ভ্যালুটা খুঁজে পাবো ওইটা হচ্ছে আমার এফেক্টিভ অ্যাড্রেস। তো এই এফেক্টিভ অ্যাড্রেস কনসেপ্টটা হচ্ছে এরকম যে অ্যাকচুয়ালি আমার যেখানে ভ্যালুটা আছে সেটা আমার এই অপারেন্ডের ভ্যালু দেখে ক্যালকুলেশন করে খুঁজে বের করে রাখতে পারে। ঠিক আছে, তো এই দুটো কনসেপ্ট নিয়ে আমরা সামনে আগানোর চেষ্টা করি। আমরা একটা একটা করে ভাগ দেখতে চাই। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড কি জিনিস, যদি আমরা সরাসরি ভ্যালু ব্যবহার করি। যেমন আমরা এখানে লিখলাম অ্যাড, আমরা দিলাম হচ্ছে একটা রেজিস্টার এক্স কমা এই যে 5 লিখলাম। এই যে সরাসরি 5 ভ্যালুটা এক্স এর সাথে যোগ করতেছি, 5 আমি ইনস্ট্রাকশনের মধ্যেই লিখে দিছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। আবার এখানে একটা এক্সাম্পল দেয়া আছে অলরেডি, এটা হচ্ছে অ্যাকুমুলেটরের সাথে যোগ হয়েছে। আমরা যেমন আমি যে এক্সাম্পলটা মাত্র লিখলাম সেটা যেমন এক্স রেজিস্টারের সাথে যোগ হয়েছে, আর এটা হচ্ছে অ্যাড স্পেস দিয়ে 5, অর্থাৎ 5 হচ্ছে অ্যাকুমুলেটর রেজিস্টারের সাথে। কিছু কিছু শুরুর দিকে মাইক্রোপ্রসেসরে একটাই মাত্র রেজিস্টার থাকতো যার সাথে যোগ বিয়োগ হতো, তো তাকে আমরা নাম দিতে, তার নাম দিয়েছিলাম অ্যাকুমুলেটর। এই অ্যাকুমুলেটরের সাথে হচ্ছে সরাসরি 5 যোগ করার জন্য একটা ইনস্ট্রাকশন লিখছি। তো এখানে এফেক্টিভ অ্যাড্রেস কি, এফেক্টিভ অ্যাড্রেস হচ্ছে ডাইরেক্ট ভ্যালুটাই। তো এটা সুবিধা হচ্ছে যে এখানে যেহেতু কোনো মেমোরি অ্যাক্সেসের প্রয়োজন পড়তেছে না, যেহেতু কোনো মেমোরি রেফারেন্স ইউজ করা হয়নি, সরাসরি ভ্যালু দিয়ে দেওয়া হয়েছে, এটা তুলনামূলক ফাস্ট। সরাসরি ভ্যালুটাই পেয়ে গেছে, আমি ওটা কাজে লাগাতে পারতেছি। কিন্তু যদি আমার মেমোরি অ্যাক্সেস করা লাগতো তাহলে একটু সময় লাগতো। কিন্তু সমস্যা হচ্ছে যে আমার একটা ইনস্ট্রাকশনের যে লিমিট তার কিছু অনেকটাই অপকোডে চলে গেছে, বাকিটুকু হচ্ছে অপারেন্ডের জন্য আছে। সুতরাং দেখা যায় যে আমার অপারেন্ডের সাইজ ছোট হয়ে গেছে, অর্থাৎ আমি হাইয়েস্ট কত ভ্যালু ব্যবহার করতে পারবো সেটা লিমিটেড হয়ে গেছে। ইমিডিয়েট অ্যাড্রেসিং এর এটা হচ্ছে প্রবলেম। কিন্তু সরাসরি ভ্যালু ব্যবহার করা যায় যার কারণে এটা তুলনামূলক ফাস্ট হয়ে থাকে। এরপরে যেটা সেটা হচ্ছে আমরা সরাসরি ভ্যালু না দিয়ে যদি মেমোরি লোকেশন দিয়ে দিই। হ্যাঁ, আমরা করলাম কি, এই যে অ্যাড এক্স কমা 5 না লিখে আমরা করলাম কি, যে লোকেশনে ভ্যালুটা আছে সেটা দিয়ে দিলাম। যেমন আমরা দিলাম 100H, 100H র্যামের লোকেশনে গেলে যে ভ্যালুটা পাওয়া যাবে ওটা এনে যোগ করতে বলা হচ্ছে। ঠিক আছে, এখানে এফেক্টিভ অ্যাড্রেস হচ্ছে ওই 100H। ঠিক আছে, তো এইভাবেও হচ্ছে একটা অ্যাড্রেসিং মোড ব্যবহার করা হতে পারে যেখানে ইনস্ট্রাকশনের ভিতরে হচ্ছে সরাসরি আমরা র্যামের লোকেশনকে ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো এটা সুবিধা হচ্ছে কি যে এটাও তুলনামূলক খুব বেশি স্লো না, মোটামুটি ফাস্টই, একটা মাত্র অ্যাক্সেসই হয়ে যায়। কিন্তু এটারও ওই যে লিমিটেশনস আছে যে এটা হচ্ছে সাইজটা ফিক্সড। আমার যে ওই যেখানে মেমোরির যে লোকেশনের দিকে আইডেন্টিফাই করানো আছে ওই সাইজটা ফিক্সড। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা যদি একটু ফিগার দিয়ে দেখতে চাই যে আসলে এটা কিভাবে কাজ করে, তাহলে এইটা হচ্ছে আমার সেই ইনস্ট্রাকশনের এক্সাম্পলটা। একটা অপকোড থাকে আর সাথে হচ্ছে অপারেন্ট থাকে। এই অপারেন্টের ভিতরে যে অ্যাড্রেসটা থাকে ওই অ্যাড্রেসটা আসলে মেমোরি বা র্যামের একটা লোকেশনকে পয়েন্ট করে থাকে। হ্যাঁ, তো ওখানে গেলে আমরা অ্যাকচুয়ালি অপারেন্টের ভ্যালুটা খুঁজে পাবো। যেমন আমরা যে এক্সাম্পলটা বারবার উচ্চারণ করতেছি সেখানে এখানে থাকবে হচ্ছে 100H, এই হচ্ছে আমার সেই 100H এর ঘর, এবং এর ভিতরে যে ভ্যালুটা, যেমন আমরা 5 ইউজ করতেছি বারবার। ওকে, ডাইরেক্ট অ্যাড্রেসিং এর পরে যেটা থাকে সেটা হচ্ছে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং। ইনডাইরেক্ট অ্যাড্রেসিং কি, যে আমার অপারেন্ডের সাথে যে ভ্যালুটা দেয়া আছে ওই ভ্যালুতে গেলে আমি সরাসরি আরেকটা লোকেশন আরেকটা ভ্যালু পাবো না, অর্থাৎ আমার অপারেন্ডের ভিতরে যে ভ্যালুটা আছে ওটা আসলে একটা লোকেশন বোঝাচ্ছে। ওই লোকেশনে গেলে আমি সরাসরি ওই 5 ভ্যালুটা পাবো না, ওই 5 অন্য যেখানে সেভ করা আছে, যে লোকেশনে সেভ করা আছে সেই লোকেশনটা পাবো। আমরা এটা একটু ফিগার দিয়ে দেখার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। এই যে যে আমরা ইনস্ট্রাকশনের ভিতরে যে অ্যাড্রেসটা দিয়ে দিছি সেখানে যদি আমি যাই
তাহলে আসলে আমি ভ্যালুটা খুঁজে পাইনি, ভ্যালুটার অ্যাড্রেসটা হচ্ছে এখানে সেভ করা আছে এবং সেই অ্যাড্রেস ধরে গেলে তখন আমি ভ্যালুটা খুঁজে পাবো। এটাকে আমরা বলতেছি হচ্ছে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং। তো এই ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মাল্টি লেভেলেও হতে পারে, অর্থাৎ যদি এই এই যে পার্টিকুলার এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি এটা আসলে এইভাবে প্রকাশ করা হয়, এটাকে একটা ব্র্যাকেট দিয়ে আটকে দেওয়া হয়, অর্থাৎ এই অ্যাড্রেসে গেলে এই এ ভিতরে যে অ্যাড্রেসটা আছে সেখানে গেলে আমরা ভ্যালুটা খুঁজে পাবো। কিন্তু অনেক সময় করা হয় কি, মাল্টি লেভেল করা হয়, যেমন আমরা যদি এরকম করি যে ওই লোকেশনে গেলে আমরা আরো একটা অ্যাড্রেস পাবো, অর্থাৎ এখান থেকেও আমরা সরাসরি অপারেন্ড পাবো না, দেখা যাবে যে এই অপারেন্ডের এখানে অন্য একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেস ধরে গেলে দেখা যাবে তখন আমরা আবার ভ্যালু খুঁজে পাবো। ঠিক আছে, তো এরকম নেস্টেড লেভেলও করা যেতে পারে, কিন্তু সবগুলোকে আলটিমেটলি ইনডাইরেক্ট অ্যাড্রেসিং বলা হয়ে থাকে। এটারও লিমিট হচ্ছে যে যদি আমার এন বিট ধরে তাহলে সর্বোচ্চ 2n সংখ্যক, 2n সংখ্যক হাইয়েস্ট ম্যাক্সিমাম ভ্যালু ব্যবহার করা যেতে পারে। সমস্যা হচ্ছে যে এটা অনেক স্লো, যেহেতু মাল্টিপল অ্যাক্সেসের প্রয়োজন পড়ে, অর্থাৎ এক লোকেশনে যে আরেক লোকেশনে ভ্যালু ক্যালকুলেট হলো সেটা আবার হার্ডওয়্যারে দিয়ে দাও যে ওইখান থেকে খুঁজে নিয়ে আসো, ওইখানে কোন লোকেশন আছে সেখানে যে আমি আরেকটা ভ্যালু পেলাম, এই যে আমার মাল্টিপল অ্যাক্সেসের প্রয়োজন পড়তেছে, এই জন্য হচ্ছে তুলনামূলক এটা স্লো কাজ করে। সুবিধাটা হচ্ছে আমার ভ্যালু, বড় সড়ো ভ্যালু ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে এক মেমোরি সেগমেন্ট থেকে আমি আরেক মেমোরি সেগমেন্টে ওখানে চিনে রাখতে পারতেছি, ইন্ডেক্সিং কাজে লাগাতে পারতেছি এবং একই সাথে বড় ভ্যালুকে আমি এখানে কাজ করাতে পারতেছি। ঠিক আছে, তো এরপরে যেটা সেটা হচ্ছে আমরা এতক্ষণ যে উদাহরণগুলো দিলাম সেগুলো হচ্ছে মূলত মেমোরি নিয়ে। এরপরে যে এক্সাম্পলটা সেটার ইফেক্টিভ অ্যাড্রেস হচ্ছে রেজিস্টার নিজেই, অর্থাৎ সবচেয়ে ফার্স্ট যে মেমোরিটা, অর্থাৎ সিপিইউর ভিতরে যে মেমোরিটা থাকে তার নাম হচ্ছে রেজিস্টার। তুলনামূলক সংখ্যায় কম এই রেজিস্টার, কিন্তু রেজিস্টার সবচেয়ে ফার্স্ট হিসেবে কাজ করে, সিপিইউকে খুব দ্রুত সার্ভিস দিতে পারে। তো সে আমরা প্রথমে যে এক্সাম্পলটা দেখাচ্ছিলাম যে অ্যাড এক্স কমা বিএক্স, এখানে এই যে এক্স এবং বিএক্স দুইটাই হচ্ছে রেজিস্টারের নাম। হ্যাঁ, 8086 এর দুইটা রেজিস্টারের নাম। তো এইভাবে আমরা সরাসরি ইনস্ট্রাকশনের ভিতরে রেজিস্টারকে ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে এটাকে রেজিস্টার অ্যাড্রেসিং বলবে। যদি রেজিস্টার সরাসরি ভ্যালু কন্টেইন করে তাহলে তাকে বলা হয় হচ্ছে, তাকে কাইন্ড অফ ডাইরেক্ট ডাইরেক্ট অ্যাড্রেসিংও বলা হয়ে থাকে, তাকে কাইন্ড অফ ডাইরেক্ট অ্যাড্রেসিংও বলা হয়ে থাকে। এটা সুবিধা হচ্ছে যে ইনস্ট্রাকশন সাইজ তুলনামূলক ছোট, যেহেতু রেজিস্টার সংখ্যা অনেক অল্প, যেমন একটা 8086 এ 14টা রেজিস্টার থাকে, তাহলে রেজিস্টার সংখ্যা যেহেতু কম, তাহলে তাই ওই রেজিস্টারগুলো প্রকাশ করার জন্য বেশি বড় ইনস্ট্রাকশনের প্রয়োজন পড়ে না, শর্টার ইনস্ট্রাকশনে কাজ হয়ে যায়। হ্যাঁ, এবং মেমোরি ফেচ, অর্থাৎ যেহেতু ভ্যালুটা ইনস্ট্রাকশন থেকেই আনা হচ্ছে, সুতরাং ফেচিং, ইনস্ট্রাকশন ফেচিং অনেক দ্রুত কাজ করে। ঠিক আছে, এরপরে হচ্ছে এর কিছু সুবিধা এবং অসুবিধা আছে, সেগুলো যদি আমরা একটু দেখি তাহলে হচ্ছে প্রথম সুবিধাটা হচ্ছে কোনো মেমোরি অ্যাক্সেসের প্রয়োজন পড়ে না, ভ্যালু সরাসরি রেজিস্টারের ভিতরেই সেভ করা থাকে, তাই অনেক দ্রুত কাজ হয়, দ্রুত এক্সিকিউট হয়। তারপরে হচ্ছে অ্যাড্রেস স্পেস খুব লিমিটেড হয়, অ্যাড্রেস স্পেস খুব লিমিটেড হয়, কারণ হচ্ছে আমাদের রেজিস্টার সংখ্যা খুব বেশি না, ওই যে আমরা বললাম এই মাত্র। হ্যাঁ, মাল্টিপল রেজিস্টার পারফরমেন্স হেল্প করতে সাহায্য করে, কিন্তু রেজিস্টার যেহেতু অনেক দাম এবং রেজিস্টার সংখ্যা যেহেতু লিমিটেড, তাই আসলে অসংখ্য আনলিমিটেড রেজিস্টার ব্যবহার করা সম্ভব হয় না, যদি করা হতো তাহলে প্রোগ্রাম আরো এফিসিয়েন্ট হতো। কিন্তু এই রেজিস্টার ব্যবহার কারণে অ্যাসেম্বলি প্রোগ্রামিং তুলনামূলক এফিসিয়েন্ট হয়ে থাকে এবং কম্পাইলারের জন্য কিছুটা সুবিধা হয়। এটাকে ডাইরেক্ট অ্যাড্রেসিং, ওয়ান কাইন্ড অফ ডাইরেক্ট অ্যাড্রেসিং বলা হয়ে থাকে, যেহেতু এখানে ইনডাইরেকশন, মানে আমার যে পয়েন্টারের কোনো ব্যাপার স্যাপার নেই, সরাসরি রেজিস্টারের ভিতরে ভ্যালু বসায় দেওয়া আছে। এটা যদি আমরা একটা ছবি দিয়ে দেখি যে সরাসরি আমাদের ইনস্ট্রাকশনের ভিতরেই রেজিস্টারের নাম দেওয়া আছে এবং এই যে রেজিস্টারের সেট, ওইখান থেকে কোন রেজিস্টারে পয়েন্ট করা হচ্ছে সেটা আমরা খুঁজে পেতে পারি। যেমন আমাদের 8086 এর ক্ষেত্রে এএক্স বিএক্স সিএক্স ডিএক্স মাল্টিপল রেজিস্টার আছে, তো সেইখান থেকে কোন রেজিস্টারটাকে আমার ইনস্ট্রাকশনের ভিতর ব্যবহার করা হয়েছে সেটার নাম দেওয়া থাকে, সেই ইনস্ট্রাকশন সেই রেজিস্টারটা চলে গেলেই আমরা হচ্ছে সরাসরি ভ্যালুটা পেয়ে যাই। রেজিস্টার ইনডাইরেক্টের ক্ষেত্রে আমরা ছবি দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি আগে, যে রেজিস্টারের দিকে তাকানো আছে ওই রেজিস্টার ভিতরে আসলে ভ্যালু না, ওই রেজিস্টারের ভিতরে থাকে অ্যাড্রেস, ওই অ্যাড্রেসে গেলে, মেমোরির ওই অ্যাড্রেসে গেলে আমরা অপারেন্ড বা ভ্যালুটা খুঁজে পাবো। এই যে আমার সরাসরি ভ্যালু না দিয়ে লোকেশনটাকে দিয়ে রাখছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং। ইনডাইরেক্ট অ্যাড্রেসিং এর ক্ষেত্রে ওই একটাই ওই আবার সেই সমস্যা, যে সুবিধাটা হচ্ছে যে আমরা অনেক বড় লার্জ মেমোরি স্পেস ব্যবহার করতে পারি, অনেকখানি মেমোরিকে আমরা অ্যাক্সেস করতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে যে মাল্টিপল অ্যাক্সেসের প্রয়োজন পড়ে, স্লো হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং। তো এই পর্যন্ত আমরা বললাম সবচেয়ে ইজিগুলা, যে আমরা কিভাবে ইমিডিয়েট ভ্যালু ব্যবহার করতে পারি, মেমোরিকে কিভাবে ডাইরেক্টলি কাজে লাগাইতে পারি বা ইনডাইরেক্টলি কাজে লাগাতে পারি, রেজিস্টার দিয়ে কিভাবে আমরা কোন কোন ধরনের মেমোরি অ্যাড্রেসিং মোডগুলো সাজাতে পারি।
তো এগুলো বিভিন্ন সময় বিভিন্ন স্টাইল বিভিন্ন আমার চয়েস, মানে অ্যাজ এ ডিজাইনার আমার চয়েস এর উপর ভিত্তি করে ব্যবহার করা থাকে যে কোন অ্যাড্রেসিং মোডটা বর্তমানে ব্যবহার করা হবে। ঠিক আছে, তো এরকম সিমিলার আমাদের যে 6 নাম্বার যে অ্যাড্রেসিং মোডটা আছে তার নাম হচ্ছে ডিসপ্লেসমেন্ট অ্যাড্রেসিং। এইটা বিভিন্ন ইন্টারনেটে বা অন্যান্য বইয়ে হয়তো অন্য নামে থাকতে পারে। ডিসপ্লেসমেন্ট অ্যাড্রেসিং হয়তো অন্য নামে থাকতে পারে, কয়েকটার ক্ষেত্রে দেখা যাবে যে সরাসরি এই নামগুলো ব্যবহার করেছে। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অ্যাড্রেসিং এর কয়েকটা ভাগ, এর ভিতরের আবার ভাগ। কি জন্য ভাগ আমরা একটু পরে আসতেছি। তো অনেক সময় এগুলোকে সরাসরি রিলেটিভ অ্যাড্রেসিং, বেস রেজিস্টার অ্যাড্রেসিং, ইন্ডেক্সিং অথবা ইন্ডেক্স রেজিস্টার অ্যাড্রেসিং এই নামেও পরিচিত থাকতে পারে। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট অ্যাড্রেসিং এর ক্ষেত্রে বৈশিষ্ট্যটা হলো যে সরাসরি অপারেন্ডের ভিতরে অ্যাড্রেস অথবা আমার মেমোরির যে লোকেশন সেটা থাকে না, কোনো রেজিস্টারের নাম কিংবা সরাসরি দেখা যায় যে মেমোরির যে লোকেশন সেটা থাকে না। ডিসপ্লেসমেন্ট অ্যাড্রেসিং এর ক্ষেত্রে সবসময় দুইটা পার্ট থাকে, একটা পার্ট হচ্ছে বেস পার্ট আর একটা হচ্ছে অফসেট। এই বেস পার্টের সাথে বেস ভ্যালুর সাথে আমার ডিসপ্লেসমেন্ট বা অফসেটটা যোগ করতে হয়। যোগ করার পর ফাইনালি আমি যে অ্যাড্রেসটা পাবো সেটাই হবে হচ্ছে আমার এফেক্টিভ অ্যাড্রেস ইয়ে। হ্যাঁ, তো এই একটা বেড নর্মালি দেখা যায় এই ধরনের অ্যাড্রেসিং আমার অ্যারের ক্ষেত্রে আমরা চোখে পড়ে যে অ্যারের ক্ষেত্রে অ্যারে যেখান থেকে ক্যালকুলেট করা শুরু হয়েছে সেই লোকেশনটা এবং দেখা যায় যে আমার ইন্ডেক্স নাম্বার যত এই দুইটা যোগ করে আমি ফাইনাল অ্যাড্রেসটা খুঁজে বের করতে পারি, যেখানে গেলে আমি আমার ডিজায়ার্ড ভ্যালুটা খুঁজে পাবো। তো ওই ধরনের অ্যাড্রেসিংকে ডিসপ্লেসমেন্ট অ্যাড্রেসিং বলা যেতে পারে। ডিসপ্লেসমেন্ট অ্যাড্রেসিং হচ্ছে 3 রকমের হয়, বেসিক্যালি 3 রকমের হয়, আরও হতে পারে। ওই যে আমরা বললাম যে মাইক্রোপ্রসেসর টু মাইক্রোপ্রসেসর ভ্যারি করবে কোনটা আছে কোনটা নাই। তো রিলেটিভ অ্যাড্রেসিংকে আবার রিলেটিভ পিসি অ্যাড্রেসিংও বলে। এটার ক্ষেত্রে বেস যে আমার যে ইয়েটা আছে, বেস যে অ্যাড্রেস ভ্যালুটা আছে ওটা সবসময় প্রোগ্রাম কাউন্টার পিসির মধ্যে যে সেভ থাকে। এই প্রোগ্রাম কাউন্টারের সাথে আমার অফসেট যোগ করে, অর্থাৎ আমার অপারেন্ডের মধ্যে যে ভ্যালুটা দেওয়া হয়েছে ওই অপারেন্ডের ভ্যালু যোগ করে ফাইনাল ডেস্টিনেশন অ্যাড্রেসটা খুঁজে বের করা হয়। ঠিক আছে, এরপরে অনেক সময় বেস রেজিস্টার ইউজ করা হয়। বেস রেজিস্টারের ক্ষেত্রে কি হয় যে আমরা একটা রেজিস্টার প্রোভাইড করতে পারি যে রেজিস্টারের মধ্যে আমার একটা অ্যাড্রেস দেওয়া আছে এবং সেই সাথে একটা সেকেন্ড অপারেন্ট ভ্যালু থাকে যেখানে থাকে হচ্ছে অফসেট। এই অফসেট এবং ওই রেজিস্টারের ভিতরে যে অ্যাড্রেসটা আছে সেই দুইটাকে যোগ করে আমার ফাইনাল ইফেক্টিভ অ্যাড্রেসটা তৈরি হয়। সিমিলারলি এই ঠিক বেস রেজিস্টারের মতো আমরা যদি ইন্ডেক্স রেজিস্টারকে ব্যবহার করি, বেস রেজিস্টারের ভিতরে রেজিস্টার হিসেবে যদি ইন্ডেক্স রেজিস্টারকে পাঠিয়ে দিই এবং তার সাথে যদি অফসেট যোগ করে ফাইনাল এফেক্টিভ অ্যাড্রেস তৈরি করি, তাকে সেটাও ওয়ান কাইন্ড অফ ডিসপ্লেসমেন্ট অ্যাড্রেসিং হবে। আমি যদি একটু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, ধরি একটা র্যাম আছে, এটা হচ্ছে একটা র্যামের লোকেশনের একটা ছবি আঁকানো হচ্ছে। ধরি আমরা এইভাবে আঁকাই। হ্যাঁ, তো ধরি একদম শুরুর লোকেশনটার নাম হচ্ছে 100। ঠিক আছে, 100H। এই 100Hটা হচ্ছে আমার 0, তারপরের লোকেশনটা কি 1, তারপরের লোকেশনটা 2, তারপরের লোকেশনটা হচ্ছে 3। তো এইগুলো কি আমার হচ্ছে ইন্ডেক্স ভ্যালু, অ্যাড্রেসের ইন্ডেক্স, অ্যারের ইন্ডেক্স ভ্যালু। তো আমি একটা ইনস্ট্রাকশন লিখলাম মুভ, আমি দিলাম AX রেজিস্টার কমা দিলাম অ্যারে। এই অ্যারেটা হচ্ছে আমার দেয়া নাম, আমরা নাম দিলাম ARR, একটা ব্র্যাকেট দিলাম, একটা রেজিস্টারের নাম দিলাম SI, ব্র্যাকেট ক্লোজ করলাম। তো এটা একটা ইনস্ট্রাকশন লিখলাম আমি, এটা 8086 এর একটা ইনস্ট্রাকশন। এখানে এই যে অ্যারে যেটা, এই অ্যারেটা হচ্ছে আমার শুরুর লোকেশনটাকে কন্টেইন করতেছে, অর্থাৎ 100H। এই এসআই এর ভিতরে, এসআই হচ্ছে একটা রেজিস্টার, একটা ইন্ডেক্স রেজিস্টার। এই এসআই এর ভিতরে আমার একটা ভ্যালু আগে থেকে ক্যালকুলেট করে সেভ করা আছে যেটা হচ্ছে 2H। এই 2H-টা হচ্ছে আমার ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ আমি এখন আমার অ্যারের 2 নাম্বার লোকেশন 012 2 নাম্বার লোকেশনটা অ্যাক্সেস করতে চাচ্ছি। হ্যাঁ, তৃতীয় পজিশন আর কি। তো 2 এর অ্যাড্রেসটা অ্যাক্সেস করতে যাচ্ছি, তাহলে কি করতে হবে আমাকে? এই অ্যারে যেখান থেকে শুরু হয়েছে, অ্যারের ভিতরে ARR এর ভিতরে পয়েন্ট করা আছে 100H এর দিকে। এই 100H এর সাথে আমি আমার এই SI এর ভ্যালুটা যোগ করে দিব, তাহলে কত আসবে? 102। তাহলে এই 102 এই ঘরটা আমার কার্সারের দিকে যদি একটু দেখি, এই 102 ঘরটাই হচ্ছে আমার সেই মেমোরি লোকেশন যেখানকার ভ্যালু আমি আসলে AX এর মধ্যে এনে বসাতে চাচ্ছি, যে লোকেশনটার ভ্যালু আসলে আমি এনে AX এর মধ্যে বসাতে চাচ্ছি। এই যে আমি একটা এক্সাম্পল দিলাম, এই অ্যাড্রেসিং মোডটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট অ্যাড্রেসিং মোডের একটা এক্সাম্পল।
ঠিক আছে। তো এইভাবে আমরা ডিসপ্লেসমেন্ট অ্যাড্রেসিং মোডও ব্যবহার করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী, যেখানে লাগে, যেমন র্যামের এখানে লাগে। হ্যাঁ, তো কিভাবে ক্যালকুলেট হয়, যে আমাদের দুইটা ফিল্ড থাকবে ডিসপ্লেসমেন্ট অ্যাড্রেসিং এ, একটা রেজিস্টার থাকতে পারে, একটা অ্যাড্রেস থাকতে পারে। সেখান থেকে রেজিস্টারটা নিয়ে এই রেজিস্টারের এখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা সেই লোকেশনে গেলে আমার একটা অ্যাড্রেস পাওয়া যাবে। ওই অ্যাড্রেসটা আমি যোগ করব কার সাথে, ওই যে আমার অফসেটের সাথে। এই অফসেটের সাথে যোগ করার পর এই যে পুরো ভ্যালুটা এটাই হচ্ছে আমার এফেক্টিভ অ্যাড্রেস। এই এফেক্টিভ অ্যাড্রেসে গেলে আমি ওই আমার ডিজায়ার্ড অপারেন্টটা খুঁজে পাবো, যেটা আমার দরকার, যে অপারেন্টটা নিয়ে আমি এখন ইনস্ট্রাকশনটা কাজ করতে চাচ্ছে। ঠিক আছে, তাহলে আমার কি লাগছে, ওই যে একটা বেস ভ্যালু লাগছে, একটা অফসেট লাগছে, সেটাকে আমি যোগ করে হচ্ছে একটা মেমোরি লোকেশন পেতে পারি, যেখানে আমার অ্যাকচুয়াল ডিজায়ার্ড ভ্যালুটা পাওয়া যাবে। এটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট অ্যাড্রেসিং। এরপরে আছে হচ্ছে স্ট্যাক অ্যাড্রেসিং, এটাকে ইমপ্লিসিট অ্যাড্রেসিংও বলা হয়ে থাকে। এটা হচ্ছে স্ট্যাকের অপারেশনে বলে দিতে হয় না যে কোন লোকেশনে কাজ হবে। কারণ কি, কারণ স্ট্যাক পয়েন্টার এসপি নামে যে রেজিস্টারটা আছে, হ্যাঁ, স্ট্যাক পয়েন্টার নামে যে রেজিস্টারটা আছে, তার ভিতর আমার ওই সবসময় স্ট্যাক ডাটা স্ট্রাকচারের কথা যদি আমরা মনে করি, হ্যাঁ, ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাহলে লাস্ট ইন ফার্স্ট আউট, সরি। সো লাস্টে যেটা ঢুকছে আমার উপরের ডিশের একদম শেষে যেটা রাখা হয়েছে সেটাই এখন কাজ করবে। তাহলে এসপি সবসময় সেটার দিকে তাকায় আছে, স্ট্যাক পয়েন্টার। এই যে স্ট্যাক পয়েন্টার সবসময় তাকায় আছে, সো স্ট্যাকের যদি আমি কোনো একটা স্ট্যাক টাইপের যদি কোনো একটা অপকোডকে কল দেই, যেমন ধরি পপ, তাহলে পপকে আসলে বলার প্রয়োজন নাই যে কোন অ্যাড্রেসের উপর কাজ করবো, সবসময় জানে যে ওকে কোন অ্যাড্রেস নিয়ে কাজ করতে হবে। এই যে আমার অ্যাড্রেস বলে দেওয়ার প্রয়োজন পড়লো না, অটোমেটিক বুঝে গেল, এটাকে বলতেছি ইমপ্লিসিট অ্যাড্রেসিং। এই স্ট্যাক অ্যাড্রেসিং হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইমপ্লিসিং অ্যাড্রেসিং। এখানে সবগুলো অ্যাড্রেসিং এর ছবি আঁকানো আছে। তো আমরা একটু স্ট্যাকটা যদি দেখার চেষ্টা করি, যে আমাদের আসলে বলে দিতে হয়নি ইনস্ট্রাকশনের ভিতরে, শুধুমাত্র অপকোডটা দিয়ে দিছি আর ও বুঝে নিছি ইমপ্লিসিটলি যে আসলে কোন অ্যাড্রেস নিয়ে কাজ। এছাড়া ইমিডিয়েটের ক্ষেত্রে সরাসরি ভ্যালু দেওয়া থাকে, ডাইরেক্টের ক্ষেত্রে সরাসরি সেই লোকেশনটা দেওয়া থাকে যেখানে গেলে আমি অপারেন্ট খুঁজে পাবো। ইনডাইরেক্টের ক্ষেত্রে হচ্ছে সেখানে সেই ভ্যালুটা দেওয়া থাকে যেখানে গেলে আমি আর একটা অ্যাড্রেস পাবো, যে অ্যাড্রেসে গেলে আমার অপারেন্ট ভ্যালু খুঁজে পাওয়া যাবে। রেজিস্টার ক্ষেত্রে সরাসরি রেজিস্টার ব্যবহার করা, যেখানে যে রেজিস্টারটা গেলে ভ্যালু খুঁজে পাবো। রেজিস্টার ইনডাইরেক্টের ক্ষেত্রে অ্যাড্রেস দেওয়া থাকবে, যে অ্যাড্রেসে গেলে আমরা মেমোরির ভিতরে ওই লোকেশনে অপারেন্ট ভ্যালু খুঁজে পাবো। ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে আমার দুইটা সেপারেট ভ্যালুর দরকার পড়বে, যেটাকে যোগ করে আমি মেমোরি আমার অ্যাকচুয়ালি ইয়েটা এফেক্টিভ অ্যাড্রেসটা খুঁজে বের করতে পারবো। আর ফাইনালি স্ট্যাকে আমরা বলে দিলাম যে বলার প্রয়োজন নাই, কারণ ওটা অনেক সময় জানবে, ইমপ্লিসিট অ্যাড্রেসিং অনেক সময় জানবে যে কোন অ্যাড্রেস নিয়ে কাজ করতে হবে। এখানে আমরা এইমাত্র যেগুলো বললাম সেগুলোরই একটা এক্সাম্পল, মানে একটা টেবিল আকারে, ছক আকারে দেওয়া আছে। যে প্রথমটা সুবিধা হচ্ছে, ইমিডিয়েটের সুবিধা হচ্ছে যে কোনো মেমোরি রেফারেন্স লাগে না, যার কারণে খুবই ফাস্ট। কিন্তু সমস্যা হচ্ছে নাম্বারটা অনেক ছোট হবে, যেহেতু অপকোডে অনেকখানি জায়গা মেরে দেয়। সো আমরা বেশি বড় জায়গায় ব্যবহার করতে পারবো না। কিন্তু সেই তুলনায় যদি আমরা রেজিস্টার ইনডাইরেক্ট ইউজ করতাম বা ইনডাইরেক্ট অ্যাড্রেসিং ইউজ করতাম, তাহলে দেখা যেত আমরা ফুল মেমোরির জায়গাটা পেতে পারতাম ভ্যালু রাখার জন্য। তাহলে আমাদের ইমিডিয়েট থেকে বেশি ভ্যালু রাখা যেত। ডাইরেক্ট অ্যাড্রেসিং খুব সিম্পল, একটা মাত্র মেমোরি অ্যাক্সেসই হয়ে যায়। হ্যাঁ, কিন্তু ওই যে অ্যাড্রেস স্পেসটা লিমিটেড। আমাদের ইনডাইরেক্ট যে অ্যাড্রেসিংটা আছে সেখানে মেমোরি রেফারেন্সটা অনেক বেশি ব্যবহার করা যায়। মেমোরি অ্যাড্রেসটা অনেক লার্জ হয়, লার্জ মেমোরি অ্যাড্রেস হয়, কিন্তু হচ্ছে মাল্টিপল মেমোরি অ্যাক্সেসের দরকার পড়ে, যার কারণে এটা স্লো কাজ করে। রেজিস্টারের ক্ষেত্রে রেজিস্টার খুবই ফাস্ট কাজ করবে, যেহেতু মেমোরি রেফারেন্স নাই। কিন্তু ওই যে আবার সেই লিমিটেড অ্যাড্রেস স্পেস, কারণ রেজিস্টার সংখ্যা খুব অল্প হয়। হ্যাঁ, আবার যদি রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেস ইউজ করি, তাহলে লার্জ অ্যাড্রেস স্পেস ইউজ করা যায় ইনডাইরেক্টের মতোই, কিন্তু এটা সার্কিটরিও অনেক কমপ্লেক্স হবে এবং হচ্ছে আবারও আমাদের সেই মাল্টিপল অ্যাক্সেসের দরকার পড়বে, যার কারণে স্লো হয়ে যাবে। ডিসপ্লেসমেন্টের সুবিধা আছে অনেক, ওই যে অ্যারে কন্ট্রোল করা যায়, কিছু স্পেশাল পারফরমেন্স, কিছু স্পেশাল অপারেশন পারফর্ম করা যায়, হ্যাঁ, কিছু স্পেশাল অপারেশন ডিজাইন করা যায়। কিন্তু এটার হার্ডওয়্যার লেভেলের কমপ্লেক্সিটি অনেক বেশি, যেহেতু আমাদের ওই যে এফেক্টিভ অ্যাড্রেস ক্যালকুলেশনের জন্য এক্সট্রা কিছু এফোর্টের দরকার পড়ে। স্ট্যাকের ক্ষেত্রে কোনো মেমোরি অ্যাড্রেস নাই, তাই এটা ফাস্ট কাজ করবে, কিন্তু লিমিটেড অ্যাড্রেস, যেহেতু আমাদের ওই যে আবারও সেই অ্যাড্রেসের যে সংখ্যা সেটা হচ্ছে তুলনামূলক ফিক্সড স্ট্যাকের ভিতরে। আচ্ছা, তো ইনস্ট্রাকশন লেন্থ কতটুকু হবে, অপকোডে কতটুকু যাবে এবং অপারেন্ডে কতটুকু যাবে, এইসব যখন ঠিক করা হয়, যখন আমি অ্যাজ এ ডিজাইনার ডিজাইন করব একটা এমবেডেড সিস্টেম বা একটা কম্পিউটার ডিজাইন করব, তখন আমাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে আমার মেমোরি সাইজ কতখানি, তার উপর ডিপেন্ড করবে যে আমার আসলে অপারেন্ড সাইজ কতখানি হবে। দেখা যাচ্ছে মেমোরি সাইজ হচ্ছে আনলিমিটেড, অপারেন্ড সাইজ কম হয়ে গেল, সেক্ষেত্রে কি হবে, ওই পুরো মেমোরিকে আইডেন্টিফাই করানোর কোনো উপায় থাকবে না।
তো অবশ্যই আমাদের ওই জিনিসটা মাথায় রাখা লাগবে যখন আমরা ডিজাইন করব সিস্টেম, যে আমাদের মেমোরি সাইজ, মেমোরির অর্গানাইজেশন, অর্থাৎ কিভাবে সাজানো হয়েছে, আইও পোর্ট কি মেমোরি অ্যাড্রেস হিসেবে কাজ করতেছে নাকি আইও পোর্টের জন্য আলাদা বিট রাখা হয়েছে, এই জিনিসগুলো, এই অর্গানাইজেশনটা মাথায় রাখতে হবে। বাসের স্ট্রাকচারটা কি, কয়টা বাসের বিট অ্যাভেলেবেল, সিপিইউ কমপ্লেক্সিটি, সিপিইউ স্পিড, এগুলোর উপর ডিপেন্ড করে ডিসিশন নিতে হবে যে আমার ইনস্ট্রাকশন বিট কয়টা যাবে অপকোডের জন্য, কয়টা যাবে অপারেন্ডের জন্য, অপারেন্ডের সাইজ কিরকম হবে, কোন অপারেন্ড মোড ব্যবহার করা হবে। এই অ্যালোকেশন বিট পারফর্ম করার সময় আমাদের যে চেকলিস্টগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কত রকমের অ্যাড্রেসিং মোড ব্যবহার করা হয়েছে। এমনও হতে পারে যে আমাকে অ্যাড্রেসিং মোডের জন্য একটা বিট বরাদ্দ রাখা লাগলো, ঠিক আছে। এরপরে হচ্ছে নাম্বার অফ অপারেন্ট কতগুলা, তারপরে হচ্ছে রেজিস্টার কতগুলা, মেমোরি কতগুলা, কোন ইনস্ট্রাকশনের ভিতরে কোন ধরনের অপারেন্ট ইউজ করা আছে, রেজিস্টার নাকি মেমোরি, এই জিনিসগুলো মাথায় রেখে হচ্ছে বিট অ্যালোকেশন করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে নাম্বার অফ রেজিস্টার সেট, যেমন শুধুমাত্র জেনারেল পারপাস 4টা রেজিস্টার ব্যবহার করা হয়েছে নাকি ইনস্ট্রাকশন পয়েন্টার আলাদা ইন্ডেক্স রেজিস্টার ব্যবহার করা হয়েছে, ফ্ল্যাগ রেজিস্টার ইউজ করা হয়েছে, কোন টাইপের রেজিস্টার ব্যবহার করা হচ্ছে, বা নাম্বার অফ রেজিস্টার সেট আসলে কয়টা, তার উপরেও ডিপেন্ড করবে যে আমার ইনস্ট্রাকশনের ভিতরে কয়টা বিট লাগবে আমার মেমোরি, আমার হচ্ছে অপারেন্টকে চিনানোর জন্য বা অপারেন্টকে সেভ করার জন্য। এরপর হচ্ছে অ্যাড্রেস রেঞ্জ কতখানি, টোটাল কতখানি অ্যাড্রেস আছে, এবং হচ্ছে গ্র্যানুলারিটি, অর্থাৎ কত বিটের অ্যাড্রেস ব্যবহার করা হচ্ছে। দেখা যাচ্ছে যে আমার টোটালটা হয়তো 32 বিট অ্যাড্রেস সাপোর্ট করে, কিন্তু দেখা যাচ্ছে আমার শুধুমাত্র 8 বিটের দরকার পড়তেছে মাঝে মাঝে। তো এরকম আমি কত ছোট ভাগ নিয়ে কাজ করে কাজ শেষ করতে পারি, বা দেখা যাচ্ছে 2টা 8 বিটের অ্যাক্সেস করে 2টা 8 বিটের ইনস্ট্রাকশন দিয়ে আমি একটা 16 বিটের অ্যাড্রেসকেও চিনাতে পারি। তো এইভাবে আমি ভাগ করে নিচ্ছি কিনা আমার সর্বোচ্চ কতটুকু কত কত সেগমেন্টের রেজিস্টারের প্রয়োজন পড়তেছে, কত কত সেগমেন্টের বিটের প্রয়োজন পড়তেছে, তার উপরও ডিপেন্ড করবে যে আসলে আমি ইনস্ট্রাকশনে কতখানি অপকোড এবং কতখানি অপারেন্ডের জন্য বরাদ্দ রাখবো। হ্যাঁ, অ্যালোকেশন অফ বিটটা কিভাবে হবে। তো এই পর্যন্ত আশা করি বোঝা গেল। আমরা আলোচনা করলাম হচ্ছে যে কিভাবে আমাদের ইনস্ট্রাকশনের সাইজটা ঠিক করা হয়, তাতে অপকোড কয় বিট যায়, কেন যায়, অপারেন্ড কতটুকু যায়, কেন যায়, অপারেন্ডের ভিতরে কি কি ধরনের ভ্যালু থাকতে পারে, তার উপর ভিত্তি করে কত ভাগে ভাগ করা যায়, যেমন মেমোরি নাকি রেজিস্টার, নাকি মেমোরি কি ডাইরেক্ট নাকি মেমোরি ইনডাইরেক্ট, এইভাবে ডিসপ্লেসমেন্ট আছে কিনা, অফসেট যোগ করা লাগবে কিনা, এর উপর ভিত্তি করে আমরা দেখালাম যে সাধারণভাবে কত রকম অ্যাড্রেসিং মোড হতে পারে। এরপরে আমরা এই অ্যাড্রেসিং মোডের আরেকটু আলোচনা করব, সামান্য 2টা টপিক আলোচনা করব এবং ইনস্ট্রাকশনের একটা ফরম্যাট নিয়ে আলোচনা করব, তাহলে এই টপিক মোটামুটি কমপ্লিট হবে। তো আমরা চাচ্ছি, আমরা এখানে একটা ফরম্যাট দেখাতে চাচ্ছি। এর আগে আমরা একটু বলতেছি রিডারকে যে বইয়ে পিডিপি 8 এবং পিডিপি 10 এর ইনস্ট্রাকশন ফরম্যাটের ডিজাইন দেয়া আছে, ওইটা একটু নিজে থেকে দেখে নিতে হবে। আমরা ওটা স্লাইডে ইনক্লুড করি নাই, ওটা নিজে থেকে দেখে নিতে হবে। ওইখানে দেখানো আছে যে ফিক্সড, যেমন ওই যে 16 বিটের মধ্যেই কিভাবে ডিজাইন করা হয়েছিল পিডিপি 8 এবং পিডিপি 10। পিডিপি 10 সম্ভবত 32 বিটে ডিজাইন করে দেওয়া হয়েছে ইনস্ট্রাকশন ফরম্যাট, কিভাবে সাজানো হয়েছিল, যে অপকোড কয় বিট, অপারেন্ট কয় বিট, হ্যাঁ, কিভাবে বোঝা যাবে যেটা মেমোরি অপারেশন নাকি রেজিস্টার অপারেশন। তো এটা যা হয়েছে সব 32 বিটের ভিতরে হয়েছে পিডিপি 10-এ। পিডিপি 8-এর ইনস্ট্রাকশন 16 বিটেই কয়েকভাবে, এটা কি মেমোরির ইনস্ট্রাকশন নাকি হচ্ছে অপারেশনের ইনস্ট্রাকশন, তার উপর ভিত্তি করে 2টা ভাগে আবার ভাগ করা যায়, সেটা পিডিপি 8-এ দেখানো আছে। তো ওইটা একটু দেখে নিতে হবে। আমরা এখানে এই পার্টিকুলার ছবিটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, এটা আসলে মুখস্থ করা লাগবে না, জাস্ট বুঝলেই হচ্ছে যে মাল্টিপল ইনস্ট্রাকশন ফরম্যাটও হতে পারে, সবগুলো যে একই স্টাইল ফলো করবে তা না। যেমন কোনো কোনো অপারেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে অপকোড এবং অফসেটের জন্য 8 বিট 8 বিট করে বরাদ্দ রাখা হয়েছে, কিন্তু আবার কিছু বেসিক অপারেশনের জন্য অপকোড রাখা হয়েছে 4 বিট, সোর্স অপারেন্ড রাখা হয়েছে 6 বিট, এবং হচ্ছে ডেস্টিনেশন অপারেন্ড রাখা হয়েছে 6 বিট। এই পার্টিকুলার উদাহরণে দেখি যে এটা হচ্ছে, দেখা যাচ্ছে এটা হয়তো মেমোরি টাইপের অপারেশন, সেখানে হচ্ছে এইভাবে সাজানো হয়েছে। কিন্তু যখনই আমার দেখা যাচ্ছে হয়তো অ্যারে বা কোনো একটা অন্য কোনো টাইপের অপারেশন হচ্ছে, তখন আমরা নিজেদের মতো করে অপকোড এবং অপারেন্ডের বিট সংখ্যা চেঞ্জ করে নিছি, ঠিক আছে। তো এই পিডিপি 11-এর বৈশিষ্ট্যই হচ্ছে, এই ইনস্ট্রাকশন আর্কিটেকচারটা বৈশিষ্ট্যই হচ্ছে এটা মাল্টি লেন্থের ইনস্ট্রাকশন ফরম্যাট ব্যবহার করতে পারে, ঠিক আছে। তো এর জন্য হয়তো ইনস্ট্রাকশন বোঝানোর জন্য হয়তো বিট লাগতেছে, এক্সট্রা বিট লাগতেছে, কখনো হয়তো অটোমেটিক বুঝে নিচ্ছে যে কোন ইনস্ট্রাকশন ফরম্যাটটা এখন ব্যবহার করা হচ্ছে, কিন্তু মাল্টিপল হতে পারে। যেমন এখানে আবার হচ্ছে আমরা প্রায় 32 বিট ইউজ করছি একটা একটা পার্টিকুলার অপারেশন বোঝানোর জন্য, যেখানে অন্যান্যগুলো ব্যবহার করার জন্য 16 বিট ইউজ করা আছে, ঠিক আছে। সিমিলারলি আমরা যদি একটু x86 এর আর্কিটেকচারটা দেখতে চাই, সেখানে হচ্ছে 16 বিট। এই 16 বিটের প্রথম 4টা বিট হচ্ছে আবার 4টা সেপারেট জিনিসকে ইন্ডিকেট করে, যেমন সেগমেন্টের ওভাররাইড আছে কিনা, অপারেন্ট কি ডিফল্ট সাইজে হবে নাকি অপারেন্টের সাইজে ওভাররাইড আছে কিনা, অ্যাড্রেস
অ্যাড্রেসের যে সাইজ সেটা কি আসলে ডিফল্ট অ্যাড্রেস সাইজ ইউজ করতেছে নাকি ওইখানেও আবার ওভাররাইড করে বাড়ানো কমানো হয়েছে, ঠিক আছে, মেমোরি লোকেশনকে বাড়ায় কমায় চেনানো হচ্ছে। এটাই ডিপেন্ড করা হচ্ছে প্রথম চারটার মধ্যেই, প্রথম চারটা বিটের মধ্যেই। তো এইভাবে হচ্ছে 16 বিটকে কনফিগার করা যায় যে আমার যেমন রেজিস্টারের অপারেশন নাকি মেমোরির অপারেশন, ডিসপ্লেসমেন্টের ভ্যালু কত সেটা প্রথম চারটা বিটের মধ্যে সেভ করে রাখা যায়। তারপরে হচ্ছে ইমিডিয়েট ভ্যালুটাও প্রথম চারটা বিটের মধ্যে রাখা যায়। এইভাবে আমরা ইনস্ট্রাকশন ফরম্যাটকে চেঞ্জ করে নিতে পারি আমাদের বোঝানোর জন্য যে আমাদের আসলে যে ইনস্ট্রাকশনটা আসতেছে সেখানে কতটুকু আসলে অ্যাড্রেস সাইজের প্রয়োজন পড়তেছে, কতগুলো বিট কোন পারপাজে অ্যালোকেট করা হচ্ছে, ঠিক আছে। তো এই টপিকটা একবার একটু দেখে নিলে হবে, মুখস্থ করার দরকার নেই, বুঝলেই হচ্ছে। এরপরে হচ্ছে কতগুলো অপারেন্ড একটা ইনস্ট্রাকশনের উপর উপস্থিত আছে তার উপর ভিত্তি করে টোটাল চারটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে 3 অ্যাড্রেস বলা হয়, 3 অ্যাড্রেস, 2 অ্যাড্রেস, 1 অ্যাড্রেস এবং হচ্ছে 0 অ্যাড্রেস। তো আমরা একটু উদাহরণ দেখানোর যদি চেষ্টা করি তাহলে যেমন আমরা লিখতে পারি অ্যাড, লিখলাম সে 5, আর কিছু লিখলাম না, এটাই একটা ইনস্ট্রাকশন। কোনো যেমন 8085 এর ক্ষেত্রে অ্যাকুমুলেটর রেজিস্টার ব্যবহার করা হয়, সেখানে বুঝেই নিবে অটোমেটিক যে 5 আসলে অ্যাকুমুলেটর সাথেই যোগ হবে, আর কিছু দরকার নাই, ডেস্টিনেশন হচ্ছে অ্যাকুমুলেটর। তাহলে এটা কিসের উদাহরণ দিলাম আমরা, এটা দিলাম হচ্ছে 1 অ্যাড্রেসের উদাহরণ। যদি অপারেন্ডে মাত্র একটাই অপারেন্ড প্রয়োজন পড়ে, ইনস্ট্রাকশনের ভিতরে যদি মাত্র একটাই অপারেন্ডের প্রয়োজন পড়ে তাকে বলা হয় হচ্ছে 1 অ্যাড্রেস ইনস্ট্রাকশন। আবার আমরা শুরু করছিলাম আজকে যে উদাহরণটা দিয়ে, সেটাও ছিল হচ্ছে এই যে এরকম ছিল, অ্যাড সে ax কমা bx। এই পার্টিকুলার উদাহরণটায় আমরা কি করতেছি, ax এবং bx কে যোগ করে ax এর ভিতরে ভ্যালু রেখে দিচ্ছি। দেখেন দুইটা, কয়টা অপারেন্ডের প্রয়োজন পড়ছে, দুইটা। তার মানে এটা হচ্ছে 2 অ্যাড্রেস ইনস্ট্রাকশনের একটা উদাহরণ। সিমিলারলি আমরা তিনটাও ব্যবহার করতে পারি, ax bx cx, আবার জিরো ব্যবহার করতে পারি। জিরোর একটা উদাহরণ হচ্ছে clc, ক্যারিবিটকে ক্লিয়ার করে দিতে বলা হচ্ছে। এখানে আমার শুধুমাত্র অপকোডটা দিলেই হয়েছে, আমার কোনো অপারেন্ড লাগে নাই। যেহেতু অপারেন্ড লাগে নাই এই জন্য হচ্ছে এটাকে জিরো অ্যাড্রেস ইনস্ট্রাকশন বলা হয়ে থাকে, ঠিক আছে। তো আমরা এর একটা উদাহরণ দেখি। একটা সেম প্রোগ্রাম, এই প্রোগ্রামটা নিচে আমার কার্সারের দিকে যদি দেখি, এই প্রোগ্রামটাকে 3 রকম ভাবে করা হয়েছে। একটা হচ্ছে 3 অ্যাড্রেস ইনস্ট্রাকশন দিয়ে, 2 অ্যাড্রেস ইনস্ট্রাকশন দিয়ে এবং 1 অ্যাড্রেস ইনস্ট্রাকশন দিয়ে। ন্যাচারালি 1 অ্যাড্রেস ইনস্ট্রাকশনে আমার বেশি সংখ্যক ইনস্ট্রাকশনের প্রয়োজন পড়ছে, 3-এ সবচেয়ে কম, 2-এ তারপরে মাঝারি এবং 1-এ সবচেয়ে বেশি প্রয়োজন পড়ছে। এই প্রথমটার দিকে যদি তাকাই, আমরা এখানে সাব ওয়াই কমা এ কমা বি লিখছি, অর্থাৎ এ থেকে বি বিয়োগ হয়ে ওয়াই এর মধ্যে এসে বসে যাবে। সেটাই যখন আমি 2 অ্যাড্রেস দিয়ে করার চেষ্টা করছিলাম তখন আমার করতে হয়েছে কি, প্রথমে এর ভ্যালুটাকে ওয়াই এ নিয়ে যেতে হয়েছে, তারপর ওয়াই থেকে আমার বি বিয়োগ করতে হয়েছে, সাবট্রাক্ট করতে হয়েছে, তারপরে ফাইনালি রেজাল্টটা এসে ওয়াই এ সেভ হয়েছে, যেটা এখানে একটা মাত্র লাইনে হয়ে গেছিল, ঠিক আছে। আবার সেম কাজ এখানে এই যে কাজগুলা, এগুলো আবার ভেঙে ভেঙে এখানে করতে হচ্ছে। হ্যাঁ, তো এইভাবে আমরা এটা টোটালি ডিপেন্ড করবে যে আমরা কোন ধরনের মাইক্রোপ্রসেসর ইউজ করতেছি, কিংবা আমরা যদি নিজেরা বানাই সেক্ষেত্রে আমরা ঠিক করে দিতে পারবো যে আমি সর্বোচ্চ হাইয়েস্ট কত অ্যাড্রেসের মাইক্রোপ্রসেসর বানাতে চাচ্ছি। আর যদি বাই ডিফল্ট কোনোটা ব্যবহার করার চেষ্টা করি তাহলে সেখান থেকে আগে দেখে নিতে হবে যে ওখানে কত অ্যাড্রেস পর্যন্ত সাপোর্ট করে, কোন কোন ইনস্ট্রাকশন ফরম্যাট সাপোর্ট করে। তো এর উপর ভিত্তি করে এই চারটা ভাগে টোটাল ভাগ করা যায়, 3 2 1 0। আজকে লাস্ট যে টপিকটা আমরা পড়াতে চাচ্ছি সেটা হচ্ছে এই ইনস্ট্রাকশনের টাইপের উপর ভিত্তি করে কোন ধরনের ইনস্ট্রাকশন এবং সেটার তৈরি অর্থাৎ এক্সিকিউশনের যে সার্কিটরি তার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, আর একটা হচ্ছে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। শুরুর দিকে ছিল হচ্ছে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট। কি জিনিস? হার্ডওয়্যারের উপর ডিপেন্ডেন্ট, জটিল জটিল কাজ আমরা ইনস্ট্রাকশনগুলো দিয়ে করতে পারতাম, কিন্তু এই স্পেশাল ইনস্ট্রাকশনগুলো পারফর্ম করার জন্য ডেডিকেটেড হার্ডওয়্যার সার্কিটরি দরকার ছিল। কিন্তু আমরা যদি ডেডিকেটেড সফটওয়্যার সার্কিটরি হার্ডওয়্যার সার্কিটরি তৈরি না করে যদি আমরা এইভাবে কাজটা করতে চাই যে আমার সে 100 জেনারেল ইনস্ট্রাকশন ফরম্যাট আছে বা জেনারেল ইনস্ট্রাকশন টাইপ আছে, যে কাজই করতে চাচ্ছি না কেন ওই কাজটা আসলে আমরা এই 100টা ইনস্ট্রাকশন দিয়েই করে ফেলবো। হ্যাঁ, দরকার হলে মাল্টিপল ইনস্ট্রাকশন ব্যবহার করব একটা সিঙ্গেল কাজ করার জন্য, কিন্তু এই একটা ফিক্স সংখ্যক ইনস্ট্রাকশন দিয়ে কাজটা করে ফেলবো, সেটাকে বলতেছি আমরা হচ্ছে রিডিউস ইনস্ট্রাকশন সেট। সো কিছু বেসিক পার্থক্য আছে, আমরা এটা আলোচনা করার চেষ্টা করি। শুরুর দিকে ছিল হচ্ছে সিস্ক কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট, যেটা এটা ছিল হচ্ছে মূলত হার্ডওয়্যার সেন্ট্রিক, অর্থাৎ হার্ডওয়্যার দিয়ে তৈরি করা হতো। হার্ডওয়্যার সেন্ট্রিক হওয়ার কারণে এটা র্যাম এফিসিয়েন্ট ছিল, অর্থাৎ র্যামের ভ্যালু খুব হিসাব করে ব্যবহার করতো। সফটওয়্যার যেটা ছিল, সফটওয়্যার সেন্ট্রিক যেটা ছিল সেটা ছিল হচ্ছে আমাদের রিডিউসড ইনস্ট্রাকশন সেট। এটা এক একটা ইনস্ট্রাকশন পারফর্ম করতে এক একটা সিঙ্গেল সাইকেল লাগে।
হ্যাঁ, এই সিক্সটা এমন ভাবে করা হয় যে একটা কাজ করতে যতগুলো ইনস্ট্রাকশন সাইকেল লাগুক, কিন্তু ও একসাথে কাজ করে সম্পন্ন করবে, যার কারণে মাল্টিপল ক্লক সাইকেল লেগে যেত। রিস্কের ক্ষেত্রে প্রতিটা ইনস্ট্রাকশন এমন ভাবে তৈরি করা হয় যে একটা ইনস্ট্রাকশন সম্পন্ন করতে একটাই মাত্র ক্লক সাইকেল লাগবে। দরকার হলে একটা কাজ করার জন্য আমি মাল্টিপল ক্লক সাইকেল ব্যবহার করে মাল্টিপল ইনস্ট্রাকশন দিয়ে কাজটা শেষ করব, কিন্তু একটার জন্য ডেডিকেটেড সার্কিট ছিল না। ঠিক আছে? তো এই জন্য দেখা যায় যে রিস্ক একটু ভালো, কিছুটা কিছু কাজের ক্ষেত্রে আসলে ভালো, মানে ওইভাবে বলা যাবে না স্পেসিফিক এইটাই ভালো এইটাই খারাপ, এটা ঘোষণা দেওয়া যাবে না। এটা আসলে আমি কোন পারপাসে ব্যবহার করতেছি তার উপর ডিপেন্ড করবে। দেখা যাচ্ছে একটাই কাজ করে সবসময় আমার সিস্টেম, তার জন্য দেখা যাচ্ছে যে সিস্ক ভালো কাজ করবে, কারণ আমার হার্ডওয়্যার দেয়া থাকবে, হার্ডওয়্যার দিয়ে তৈরি করা থাকবে, তার মানে তুলনামূলক ফাস্ট হবে। কিন্তু যদি আমি জেনারেল পারপাস ক্ষেত্রে ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যাবে আবার রিস্ক ভালো পারফর্ম করতেছে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে আবার র্যামের লোকেশন নষ্ট করতেছে। হ্যাঁ, তো এরকম প্রত্যেকটারই ভালো খারাপ আছে, ডিপেন্ড করবে যে আমি আসলে কোন ধরনের সিস্টেম বানাচ্ছি তার উপরে। তো রিস্কের একটা বড় সুবিধা হচ্ছে রিস্ক পাইপলাইন সাপোর্ট করে। পাইপলাইন মানে হচ্ছে প্যারালাল প্রসেসিং সাপোর্ট করে কাইন্ড অফ। ইনস্ট্রাকশনের যে প্যারালাল প্রসেসিং, আমরা এই উদাহরণ আসবো এই কম্পিউটার আর্কিটেকচার কোর্সের ভিতরে, এটা পাইপলাইনিং সাপোর্ট করে হচ্ছে রিস্ক। সিক্স আবার পাইপলাইনিং সাপোর্ট করে না। হ্যাঁ, একটা সিস্কের প্রবলেম হচ্ছে যে লার্জ নাম্বার অফ, বেশি সংখ্যক ইনস্ট্রাকশন এটা আছে, কিন্তু সেই তুলনায় সিস্কের সংখ্যা টোটাল নাম্বার অফ ইনস্ট্রাকশন সংখ্যা আবার কম। যেমন ওই যে বললাম 100 প্রায় নিচেই আছে, 100-এর নিচেই ইনস্ট্রাকশন সেট, যা দিয়ে আমরা মাল্টিপল একসাথে অনেকগুলো ব্যবহার করে করে মাল্টিপল ব্যবহার করে করে অনেক জটিল জটিল ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারি। কিন্তু দেখা যাচ্ছে সিসকে সকল ইনস্ট্রাকশনই হচ্ছে আমার হার্ডওয়্যার লেভেলে তৈরি করে দেওয়া আছে, যার কারণে আমার ইনস্ট্রাকশন টোটাল নাম্বার অফ ইনস্ট্রাকশনের সংখ্যা তুলনামূলক বেশি। হ্যাঁ, এটা লিমিটেড অ্যাড্রেসিং মোড ইউজ করা হয়, এবং দেখা যায় তুলনামূলক জটিল অ্যাড্রেসিং মোডগুলো আমার হচ্ছে সিসকে ব্যবহার করা হয়। এটাই হচ্ছে আমাদের রিস্ক এবং সিসকের পার্থক্য। আমরা একটা একটা হচ্ছে লিঙ্কও দিয়ে দিছি আমাদের ওয়েব পেজে, এই কোর্সের ওয়েব পেজে, যেখানে গেলে আরো ইন ডিটেলসে এই আমি যে কথাগুলো বললাম এগুলোই লেখা আছে মূলত। তো ওইগুলো ইন ডিটেলসে একটু পড়ে নেওয়া যাবে যদি বাই চান্স আমরা ভুলে গিয়ে থাকি। এই হচ্ছে তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল আমাদের অ্যাড্রেস ইনস্ট্রাকশন সেটের টপিকটা, যেখানে আমরা অ্যাড্রেসিং মোডগুলো দেখালাম, তারপরে হচ্ছে অ্যাড্রেসিং এর উপর ভিত্তি করে আবার কয় ভাগে ভাগ করা যায়, কয়টা অ্যাড্রেস উপস্থিত আছে তার উপর ভিত্তি করে কয়টা ভাগ করে ভাগ করা যায় সেটা দেখালাম, এবং ফাইনালি হচ্ছে রিস্ক এবং সিস্ক কি জিনিস এটা ইন ফিউচারে আরো কিছু কোর্সে আসবে। তো এই রিস্ক এবং সিস্কের পার্থক্যগুলো দেখালাম। তো আপাতত এই পর্যন্তই, আবার পরবর্তী টপিকে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ওকে, বাই।